গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো কি বার জানি? আজকে বৃহস্পতিবার না, আজকে শুক্রবার। হ্যাঁ, বৃহস্পতিবার। বুধবার আমরা ট্রেনে উঠলাম, কালকে আমরা পৌঁছলাম বৃহস্পতিবার, আজকে শুক্রবার। এই যা আমার মেয়ে মনে করেছিল, তা না হলে তো ইয়ে হয়ে যেত, গোলমাল লেগে যেত। আজকে শুক্রবার, তো আজকে তো সন্তোষী মায়ের ব্রত করি। এবার ও যদি আমাকে না বলতো আজকে শুক্রবার, তা আমি বৃহস্পতিবারই মনে করতাম। আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে আজকে যে বৃহস্পতিবার। যাই হোক, আমরা তো নেপালে আছি আর এখন যাবো পশুপতি মন্দিরে। তো এই তো এখন সবাই রেডি হয়ে বের হলাম। 7:15 বাজে, ভোর 6টার সময় বের হবার কথা। আমরা ঘুম থেকেই উঠেছি মনে হয় 6টা না 6:30টায়। তো ওই সবার আর কি এখনও হয়নি, রেডি হয়নি আর কি। আমরা রেডি হয়েছে 8 ঘন্টা হয়ে গেছে, কিন্তু বাকিরা দেখি প্রচণ্ড দেরি হচ্ছে। আমরা সবাই মিলে এখন পশুপতি মন্দিরে যাচ্ছি। মন্দিরের কাছাকাছি আমাদের হোটেলের রুম নেওয়া হয়েছে। বড় জোর 3-4 মিনিটের রাস্তা, পায়ে হেঁটেই চলে যাচ্ছি। শুধুমাত্র এই পশুপতি মন্দির দেখার জন্য কাঠমান্ডুতে প্রচুর লোক আসে। এমনও দেখা যায় যে সকালের দিকে হয়তো ফ্লাইটে কাঠমান্ডুতে আসলো, পুজো দিয়ে আবার পরের ফ্লাইটে চলে যায়। বহু পুরনো এই পশুপতি মন্দির। তো মন্দিরে যাওয়ার পথে এখানটাতে দেখলাম ফুল বিক্রি করা হচ্ছে, মানে পুজো দেওয়ার জন্য ফুল, প্রদীপ, নকুলদানা এগুলো বিক্রি করা হচ্ছে। তো আমরা 20 টাকার ফুল নিলাম, 20 টাকার একটা প্রদীপ নিলাম আর 10 টাকার নকুলদানা নিলাম। কিছুটা হেঁটে যাওয়ার পরে দেখলাম কিছু দোকানে কাঁচা দুধও বিক্রি করা হচ্ছে বাবা ভোলানাথের মাথায় ঢালার জন্য। তো দুধটা আর কেনা হয়নি, আমরা শুধু এই ফুল, বেলপাতা এসবই নিলাম। এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে। আমাদের পুজো দেয়া কমপ্লিট, আর ভেতরে তো মোবাইল নিতে দেয় না। তো যেখানে যেখানে আর কি মোবাইলটা অ্যালাউ ছিল, তো সেখানে সেখানে আমরা একটু একটু ভিডিও করেছি। আর পুজোর ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ সময়। তো সেখানে তো আর ভিডিও করতে পারবো না। বাবা ভোলানাথের দর্শন আমাদের ঠিকঠাক মতো হয়ে গেছে। আর এই পশুপতি মন্দিরের গা লাগোয়া রয়েছে শ্মশান। তোমাদেরকে শ্মশানটাও দেখিয়ে দিলাম। তো দেখো, একদিকে ভগবানের আরাধনা হচ্ছে আর অন্যদিকে স্বজন হারানোর আর্তনাদ। শ্মশানে তোমরা যে ধোঁয়াটা দেখতে পাচ্ছিলে সেটা কিন্তু চিতার আগুনের ধোঁয়া ছিল। আমরা যখন এমনি শ্মশানগুলোতে যাই তখন সেখানে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু এখানে একদিকে পশুপতি মন্দির, আরেকদিকে হলো শ্মশান। সব কিছু মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম। আর এখানে ছোট ছোট অনেক শিবলিঙ্গ রয়েছে। নেপাল মানেই হলো শিব মন্দির, মানে এখানে যে কত শিব মন্দির রয়েছে ছোট ছোট। আর টিপার জন্য একটা রুদ্রাক্ষের মালা নিলাম মন্দির থেকে। 9টা বাজে এখন। পুজো দিয়ে কি যে শান্তি পেলাম। আর ও বাবা, বানর দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দর মন্দিরটা, এত সুন্দর, আমি ভাবতেও পারিনি যে এত ভালো লাগবে এখানে এসে। কত রকমের শিবলিঙ্গ এখানটাতে, সব শিব ঠাকুরের জিনিস পাওয়া যায়। আর এখানে রুদ্রাক্ষ কিন্তু খুব সস্তা, রুদ্রাক্ষের মালা খুব সস্তা। এখানে নাকি চাষ হয় রুদ্রাক্ষ।
পশুপতি মন্দির দর্শন করে হোটেলের রুমে এসে ব্রেকফাস্ট করলাম। আজকে তো শুক্রবার, সেই জন্য আমি সেরকম কিছু খাবো না। চিরা মুড়ি, তারপরে আমেতি, এগুলো কিছু একটা খেয়েছিলাম। আর ওরা সবাই কচুরি খেয়েছিল। তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখন আমরা কাঠমান্ডুর সাইট সিন করব। এখন আমরা যাচ্ছি সতী মন্দিরে। পশুপতি মন্দির দর্শন করার পর এই সতী মন্দিরটা দর্শন করতে হয়, তো সেখানেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে এসেও কিছুক্ষণ সময় আমাদেরকে লাইনে ওয়েট করতে হয়েছে ঠাকুর দর্শন করার জন্য। আর দেখলাম একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এই যে দেখো, বর আর কনে যাচ্ছে। ওদের বিয়ে হয়ে গেছে, ওরা এখন আর কি ঠাকুর দর্শন করার জন্য ওদিকটায় যাচ্ছে। সতী মন্দির দর্শন করার পরে আমরা এখন চলে আসলাম বুদ্ধস্তূপা দেখতে। এই বুদ্ধস্তূপা কিন্তু নেপালের সবথেকে বড় বুদ্ধস্তূপা। এই বুদ্ধস্তূপার এন্ট্রি ফি 100 টাকা। তো আমরা টিকিটটা কেটে এখন ভিতরের দিকে যাচ্ছি। এখানে এসেও প্রচণ্ড ভালো লাগছে। এখানটাতে ঢোকার সাথে সাথেই দেখলাম প্রচুর দোকান রয়েছে, আর সমস্ত দোকানগুলোতে ঘর সাজাবার জিনিসপত্র বিক্রি করা হয়। বিভিন্ন রকমের চাইনিজ শোপিস রয়েছে এখানটাতে। আর শোপিসগুলো দেখলে এক কথায় পছন্দ হয়ে যাবে, মানে দুবার আর কেউ ভাববে না যে এই শোপিসগুলো নেব কি নেব না। এত সুন্দর সুন্দর শোপিস, তো আমার তো ভীষণই ভালো লেগেছিল শোপিস দেখে। আমি অতটা ভিডিও করিনি, কারণ যেহেতু অনেক জায়গায় ঘুরতে যাব, তো এত কিছু যদি দেখাই তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। আমি অনেকগুলো দোকানের সামনে দাঁড়িয়েছি, বার্গেনিংও করলাম, কিন্তু কিছুই কিনতে পারলাম না। তার কারণ হলো অসম্ভব দাম, মানে প্রচণ্ড দাম। 1500, 2000, 800, 1200, হয়তো ছোট্ট একটা সামান্য শোপিস, তো সেটার দামই যাচ্ছে 800, 1200। তবে জিনিসগুলো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর বৌদ্ধস্তূপার ভেতরে কিন্তু আমাদেরকে অ্যালাউ করবে না, মানে ওখানে তো উপাসনা করা হয়, যারা বুদ্ধিস্ট তারাই শুধু ওই ভেতরটাতে যেতে পারবে। আমরা বাইরের দিক থেকেই দেখছিলাম, ওখানে তারা বসে সবাই প্রার্থনা করছে। তো প্রচণ্ড ভালো লাগলো বুদ্ধস্তূপা দেখে। এবার আমরা চলে আসলাম ইস্কন মন্দিরে। গৌরাঙ্গা গৌরাঙ্গা বলদেবা জয় শুভরামায়। ইস্কন মন্দিরের পাশেই এই শিব ঠাকুর দেখতে পেলাম। এখানে এখন শিব ঠাকুর দর্শন করছি সবাই। তো বিষ্ণু স্লিপিং টেম্পল, ওই তাই তো, স্লিপিং বিষ্ণু টেম্পল। কোন দিক দিয়ে যাবো রে? জুতো খুলে রাখতে হবে। ও ওই তো। এখানে ভগবান বিষ্ণু ঘুমাচ্ছে, তারই একটা পাথরের মূর্তি রয়েছে। এই মূর্তিটা নাকি কেউ বানায়নি, এটা নাকি জলের সাথে ভেসে এসছে, তারপর এটাকে আর কি রক্ষণাবেক্ষণ করা হয়েছে। তো এই মূর্তিটা দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর। ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তো ভীষণ ভালো লাগছিল এই সমস্ত জায়গাগুলো দেখতে। এই সমস্ত জায়গাগুলোতে ঘুরতে আসলে কত রকমের অজানা ইতিহাস জানা যায়। ধর্মীয় ইতিহাস, দেশের ইতিহাস, নাম না জানা অনেক বিখ্যাত মানুষদের নাম জানা যায়। আর আমার তো এইরকম অজানা ইতিহাস জানার প্রতি আগ্রহটা বরাবরই বেশি। আমরা এখন চলে আসলাম বুদ্ধা পার্কে। আরও 2-1টা জায়গায় গিয়েছিলাম, তবে সেই সব জায়গায় ভিডিও করা হয়নি। যে সমস্ত জায়গাগুলো খুব সুন্দর সেই সমস্ত জায়গাগুলোই ভিডিও করেছে। এখন আর শরীর চলছে না, আমি এখানটাতে এসে গাছতলায় বসেছিলাম, আমার আর পা চলছে না। এই সমস্ত ভিডিওগুলো কৃপা করেছিল। কৃপা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গিয়েছিল, মানে ভিউটা দেখার জন্য। ওখানটাতে সবাই যায়, কিন্তু আমি আর যাইনি। এই যে এই জায়গাগুলো কিন্তু আমি দেখিনি, এইগুলো কৃপা ভিডিও করেছিল, কৃপা আর কৃপার বাবা। কাঠমান্ডু শহরটাকে দেখা যাচ্ছে। আর কাঠমান্ডু শহরের এই প্যাগোডা স্টাইলের যে বাড়িগুলো থাকে, কাঠের বা লাল ইটের তৈরি হয় এই বাড়িগুলো, এগুলো দেখতে তো অসম্ভব সুন্দর লাগে। ধরনের বাড়িগুলো খুব বেশি একটা বড় হয় না, কিন্তু অপূর্ব সুন্দর লাগে, মনে হয় যেন দেখতেই থাকি বাড়িগুলো। আমি তো মানে যেখানেই এই বাড়িগুলো দেখতাম
সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাড়িগুলোর দিকে তাকিয়ে থাকতাম। ছোটোবেলায় এই বাড়িগুলো সিনেমাতে প্রচুর দেখতে পেতাম, আর এখন তো মোবাইলে সব কিছুই দেখা যায়। মোবাইলে দেখা আর সচক্ষে দেখার মধ্যে তো অবশ্যই অনেক পার্থক্য আছে। আমরা কিন্তু এখন আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে আসার পর কৃপা অর্জুন মোমো খেলো, আর কৃপার বাবা ওরা দুজন ওই ভেতরের দিকে গিয়ে দেখে আসলো। মানে এখানেও সে একটা পার্কের মতো, অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে হবে। তো ওই সিঁড়ি দেখে আমরা আর কেউ সাহস করলাম না, কৃপা আর কৃপার বাবাই ওরা সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে ঘুরে চলে আসলো। আমি এখানটাতেই বসেছিলাম মোমোর দোকানে। এখন তো 5:10 বাজে, আমাদের তো ভরতপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা মনে হয় হবে না। দেখো সন্ধে হয়ে এসছে, তো এত লেট হয়ে গেছে আজকে বের হতে, প্রচুর লেট হয়ে গেছে বের হতে, তা না হলে ভরতপুরটা হয়ে যেত। এবার ড্রাইভার বলছিল যে ও যাবে, কিন্তু আমাদের শপিং করার ব্যাপার রয়েছে থামেলে। তো ওই ভরতপুর দেখে এখানে আসতে আসতে প্রায় 10টা বাজবে, মানে হোটেলের রুমে যেতে প্রায় 10টা বাজবে। তো সেই জন্য শপিংটা হবে না। তাছাড়া রাত হয়ে গেছে, রাতের বেলা ওই ভরতপুরের ওই দিকটা কীরকম কী জানি না আমরা। তো দেখলাম ভরতপুরে যাওয়ার ইচ্ছাটা আমাদের সাথে আর কি যারা এসছে সবারই একটু কম। ওই যে দরবার স্কোয়ার না কি একটা রয়েছে না, সেটা দেখার ইচ্ছে ছিল। ওই আমার আর কৃপারই একটু দেখার ইচ্ছে ছিল, আর বাদবাকিদের অতটা ইন্টারেস্ট নেই। তো সেই জন্য ওটা আর কি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারপর আমরা ভাবছিলাম যে ঠিক আছে দরবার স্কোয়ারের ভিতরে না যাই, ওখানে যাওয়ার জন্য আবার 500 টাকা করে টিকিট কাটতে হয়। আর ওখানে কিন্তু সেরকম একটা আর কি ভালো লাগার মতো কিছু চোখে পড়েনি। ভিডিওতে যা দেখেছিলাম ওই আর কি মনে হয় আগের দিনের ওই রাজরাজাদের বাড়িঘর যেরকম আর কি কাঠমান্ডুর বাড়িগুলো হয় সেরকম টাইপেরই কয়েকটা বাড়িঘর দেখতে পেয়েছি। জায়গাটা সুন্দর এমনি। তো যাই হোক, যেহেতু সবার আর কি ওখানে যাওয়ার ইচ্ছে নেই, ওই জন্য ওটা ক্যান্সেল করা হয়েছে। তারপর ভাবলাম যে তাহলে আমরা ভরতপুর থেকেই ঘুরে আসি, কারণ আমাদের তো গাড়ি কন্ট্যাক্ট করা, হ্যাঁ, যে তাহলে ভরতপুর জায়গাটাই দেখে আসি। এখন বলছে ওখান থেকে ফিরে আসতে 10টা বাজবে। এবার গাড়িকে এখন আবার চার্জ দেয়া হচ্ছে, এখানে আমাদের ঘন্টাখানেক লেট। এমনিতে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে, তারপরে আবার এই চার্জ দেওয়ার জন্য রাস্তার মাঝখানে দাঁড়াতে হয়। তো ড্রাইভারকে বললাম যে তুমি রাতের বেলা চার্জ দাওনি কেন, যখন তুমি রাতের বেলা হোটেলে ছিলে, ও তো কালকে রাতে আমাদের হোটেলেই ছিল, তো তুমি চার্জ দিয়ে রাখতে। বলে হোটেলের আশেপাশে চার্জিং পয়েন্ট নেই, হোটেল এমন জায়গায় নিতে হয় যেখানে চার্জিং পয়েন্ট কাছাকাছি থাকে। আমাদের হোটেলের আশেপাশে নাকি চার্জিং পয়েন্ট নেই, শুধু পশুপতি মন্দির, সেটাই আমাদের হোটেলের পাশে। আমরা তো পশুপতি মন্দিরের সামনেই হোটেলটা নিয়েছি যাতে সুবিধা হয় যে আমরা একটু মন্দিরে বারবার যাওয়া আসা করব, কিন্তু আমরা তো সময়ই ম্যানেজ করতে পারছি না। ওই একবার সকালবেলা গিয়েছি, তাতেই মনে হচ্ছে মানে সময়ের সাথে আমরা ম্যানেজ করে উঠতে পারছি না। কারণ গতকালকে আমাদের এখানে আসতে এত দেরি হয়ে গেছে, আমাদের গতকালেই পশুপতি মন্দিরে যাওয়ার কথা ছিল, যে গতকালকে আমরা পশুপতি মন্দিরে যাব, আর আজকে সকালবেলা সময় পেলে ভোরবেলার দিকে একটু ঘুরে আসবো, এরকম আর কি একটা কথা ছিল, যাতে 2-3 বার একটু পশুপতি মন্দিরে আমরা যেতে পারি, যে 2 দিন আমরা কাঠমান্ডুতে থাকবো। কিন্তু সেসব কিচ্ছু হয়নি, আমাদের এই তো যাওয়া আসা করতে করতেই সময় চলে যায়। আর এই যে গাড়ির এই মানে এই বিড়ম্বনা, এই যেরকম চার্জ দিতে হবে গাড়িকে। তো যাই হোক, এখন ওই ভরতপুরটার আর কি ক্যান্সেল হয়ে গেছে, আর মনে হয় সেরকম একটা সাইট সিন করবে না। দুপুরবেলা খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি কারো। ছেলেটা বলছিল, ড্রাইভারের ছেলেটা বলছিল ওই যে কোথায় জানি, ও জায়গাগুলোর নাম মনে থাকে না, ওই যখন আমরা ওই বুদ্ধস্তূপা না সেটা না ওই বুদ্ধা পার্ক না কি একটা দেখে আসলাম না, ওখানটাতে খেতে বলেছিল যে এরপর কিন্তু ভালো কোনো রেস্টুরেন্ট নেই, এখানেই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। তখন 2টো মনে হয় বাজেনি, 1:45 মতো বাজে। সেই সময় সবাই বলল যে ওরা কেউ খাবে না, ওদের খিদে পায়নি। হ্যাঁ, আমাদের বাড়ির লোকগুলোর খিদে পেয়ে গিয়েছে, কৃপা, অর্জুন, আমার বরের, আমাদের খিদে পেয়েছিল, কিন্তু সাথে আর বাকি যারা ছিল তারা বললো তাদের নাকি খিদে পায়নি, তো তারা আর কেউ কিছু খাওয়া দাওয়া করেনি। এবার এখন এই যে 3টে মানে বেলা হয়েছে, যখন 3-4টার সময় সবার খিদে পেয়েছে, কিন্তু আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই। এখানে সব জায়গায় না রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায় না,
এই সামনেই তো বাজার, এখানটাতে কত দোকান দেখতে পাচ্ছি, কিন্তু খাবারের কোনো দোকান নেই। সেটাই দেখলাম যে মানে যখন যেখানে রেস্টুরেন্ট আর কি থাকে যে সমস্ত জায়গায়, তখন সেখানেই তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়। কারণ এখানে ওই আমাদের কলকাতা, হাবড়া ওইসব জায়গার মতো না যে একদম মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান থাকবে, মোড়ে মোড়ে চাউমিনের দোকান থাকবে, সেরকম ব্যবস্থা নেই। আজকে আর দুপুরবেলা আমাদের কারো ভাত খাওয়া হয়নি। আমি তো এমনিতেই খেতাম না, কারণ আজকে শুক্রবার। আর বাদবাকি কারোই খাওয়া হয়নি, কারণ আমরা কোনো রেস্টুরেন্ট খুঁজে পাইনি। আর চাউমিন বা মোগলাই, এগরোল এসবেরও কোনো দোকান পাইনি। চা বিস্কুট খাওয়া হয়েছিল, কেক খাওয়া হয়েছিল, এই ধরনের খাবার খাওয়া হয়েছে। একবার ভেবে দেখো, শহরের উপর দিয়ে গাড়ি চলছে, কিন্তু সমস্ত জায়গায় খাবারের দোকান পাওয়া যায় না। আর আমাদের এই সমস্ত জায়গাতে 2 পা হাঁটলেই রেস্টুরেন্ট। 5টার পর এখানের ভিউ পয়েন্টগুলো সব বন্ধ হয়ে যায়, সন্ধে হয়ে এসছে। আমরা এখন কাঠমান্ডু শহরের উপরেই আছি। পার্লামেন্ট, তারপর বিভিন্ন যে সরকারি অফিসগুলো আছে সেগুলো সব দেখতে দেখতে এখন আমরা আমাদের হোটেলের রুমের দিকে চলে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, গতকাল রাতে তো আর ব্লগটা শেষ করা হয়নি, এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। আমি স্নান করে আসলাম, মাথায় একটু জল দিলাম, এখন আবার বের হব। তো এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।